বাংলা এই চ্যানেলে যারা শ্রোতা এবং দর্শক বন্ধু যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আপনারা জানেন যে বিষয়টা হচ্ছে যে শিক্ষক বিদ্যাসাগর, এই বিষয়ের উপরে মূলত আলোচনা রাখবেন ডক্টর মোস্তাক আহমেদ। আমি মোস্তাক আহমেদের পরিচয়ে যাচ্ছি। তার আগে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিদ্যাসাগরকে নিয়ে তো বিবিধ আলোচনা কয়েক দিন ধরে হচ্ছে, সারা বছর ধরেই হচ্ছে, গত কয়েকদিন ধরে আমরাও করছি। গত 4 দিন ধরে করেছি, আজকের পর আরো 3 দিন আমাদের আছে, আমাদের প্রায় 7 দিনের প্রোগ্রাম। তো আমরা শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। প্রতি আলোচনাতেই বিদ্যাসাগরকে ঘুরিয়ে ফিরিয়ে বিদ্যাসাগরের যে রূপ, যে চিত্র, যে ভাবনা তার সম্পর্কে যে মূর্তি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে, সেই মূর্তিটা হচ্ছে যে বিদ্যাসাগর একজন ভেতর থেকে বিদ্যাসাগর এমন একজন মানুষ যে মানুষটির মধ্যে একটা সত্যিকারের একটা মানব দরদী এক শিক্ষকের একটি রূপ, যে রূপটি আসলে সমাজের কখনো শিক্ষক, তিনি কখনো ক্লাসের শ্রেণীকক্ষের শিক্ষক, তিনি কখনো শিক্ষকের শিক্ষক, কখনো তিনি আবার মানে সমগ্র ব্যবস্থাপনার তাকে দেখভাল করার মতো একজন উপযুক্ত মানুষ শিক্ষক হিসেবে, যেখানে প্রতি মুহূর্তে মানে শিক্ষা দান এবং পরিচালনা, সঠিকভাবে তার নির্দেশ দান, এটাই তার যেন জীবনের সারা জীবনের একটা ব্রত বা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এর জন্য যে লড়াই কম করতে হয়েছে তা নয়, সারা জীবন ধরে তাকে ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে যেতে হয়েছে প্রতি মুহূর্তে। তিনি যেমন ধীরে নিজেকে যেমন তৈরি করেছেন ছেলেবেলা থেকে, অতি দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে নিজেকে যেমন তৈরি করেছেন, তেমনি যেদিন থেকে তিনি দায়িত্ব পেয়েছেন শিক্ষক হিসেবে, সেই দিন থেকে তিনি শিক্ষার জন্য নিজেকে পূর্ণাঙ্গভাবে আত্মনিবেদন করেছেন শিক্ষার স্বার্থে। আজকে আমরা যে শিক্ষকের রূপটা দেখতে পাই, আজকে তিনি যে শিক্ষকের রূপ দেখতে পাই, আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র আমরা যে শিক্ষকের রূপ দেখতে পাই, যে শিক্ষক চার দেয়ালের শ্রেণীকক্ষের মধ্যে পড়ান আর কি, সাধারণভাবে পড়ান, ঠিক বৈদিক যুগের যে শিক্ষক যেখানে গাছের তলায় বেদির উপরে বসে তার শিষ্যদের নিয়ে বেদান্ত পাঠের সঙ্গে নিয়োজিত আছেন, সেই যে শিক্ষক, আর আজকে তিনি যে আমাদের চার দেওয়ালের মধ্যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষার যে শিক্ষক, এই দুই শিক্ষকের মধ্যে একটা পার্থক্য আছে, মূলগত পার্থক্য আছে। এই পার্থক্যটাও কিন্তু ধীরে 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 আমাদের ভারতবর্ষে এসেছে। এই পার্থক্যটা ধীরে ধীরে এসেছে, অনেকগুলো ফেজ পেরিয়ে 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 আজকের দিনে এসেছে। এই যে আধুনিক শিক্ষা এবং এই যে আধুনিক শিক্ষক, এর যদি উদ্গাতা বলেন, এর যদি প্রধান পুরুষ এবং প্রথম পুরুষ যদি বলেন, তাহলে তিনি হচ্ছেন বিদ্যাসাগর। কারণ আজকের যে রূপটি এসেছে, সেই রূপটির যে মূলগত যে নির্মাণের যে কাজটি তিনি বিদ্যাসাগর তিনি তার কর্মজীবনের মধ্যে, তার জীবৎকালে তিনি তৈরি করে দিয়ে গেছেন, এবং সেই যে মডেল, সেই মডেলটা কিন্তু আজও বলবৎ আছে। সবচেয়ে বড় কথা, আজও আমরা শিক্ষক বলতে কিন্তু বারে বারে ঘুরে ফিরে তার যে মডেলের কথা ভাবি। আর যে কেউ কাজ করছেন বিদ্যাসাগরকে বাদ দিয়ে কেউ কাজ করতে পারছেন না, যিনি ভাবছেন শিক্ষা সম্পর্কে, ভাবছেন শিক্ষক হিসেবে নিজেকে ভাবছেন, যত ট্রেনিং স্কুল, যত ট্রেনিং কলেজ, আজও পর্যন্ত তার সিলেবাস, কারিকুলাম, তার মডেল, তার মোডাস অপারেন্ডি, এভরিথিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখনো সেই বিদ্যাসাগরের ছাঁচেই কিন্তু বাধা রয়েছে। আমরা তাই আজকের দিনে যে আলোচনাটা, যেটা ডক্টর মুস্তাক আহমেদের কাছে শুনবো, সেখানে কিন্তু সেই আধুনিক রূপের যে শিক্ষক, আমাদের আধুনিক যে শিক্ষাক্ষেত্রের যে শিক্ষক, আধুনিক শিক্ষক, সেই শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে
সেই বিদ্যাসাগরকে আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব এবং এবং নিশ্চয়ই আমাদের ডক্টর মুস্তাক আহমেদ তিনি আমাদেরকে এই বিষয়ে অনেক অনেক আলোকপাত করতে পারবেন। মুস্তাক ব্যক্তিগত জীবনেতে তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক এবং এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাংলা বিভাগে তিনি কাজ করছেন। খুবই অধ্যাপক হিসেবে সুনাম এবং গৌরব অর্জন করেছেন আমাদের বাংলা বাংলা দেশেতে, বাংলায়, মানে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। এবং শুধু তাই নয়, অধ্যাপনার কাজটি যে একটা অধ্যাপনার কাজ যে নিতান্তই একটা বেতনভুক কর্মচারীর কাজ নয়, অধ্যাপনার কাজ তারও অনেক উপরে, যেখান থেকে মানুষের জ্ঞানের সাধনা, জ্ঞানের চর্চা যুক্ত হয়ে আছে, সেই জায়গাটি কিন্তু মোস্তাক আজীবন চালিয়ে গেছেন এবং আজও সে নিরন্তর সেই সাধনার সঙ্গে যুক্ত রয়েছে। নিজে কবি, প্রারম্ভিক এবং সবচেয়ে বড় কথা, তিনি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিজেকে কিন্তু চর্চার মধ্যে রেখেছেন। আমি যতবারই ওকে দেখেছি আশ্চর্য হয়েছি, ওর ভাষণে, ওর কণ্ঠস্বরে, ওর বাচন ভঙ্গিমার মধ্যে দিয়ে আমি আশ্চর্য হয়েছি যে কিভাবে মন্ত্রমুগ্ধের মতো শ্রোতাকে আটকে রাখতে পারে। আমরা সেই মোস্তাককে আজকে শুনবো। তো তার আগে আমরা এখানে গোপাল বিশ্বাস উপস্থিত আছেন। গোপাল বিশ্বাস বনগাঁ থেকে এসেছেন, তিনি মুদ্রক। আমাদের বাল্মীকির যত প্রকাশনা হয় সেই প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। আপনি এই চর্চা চালিয়ে যান, গিটার বাদনের চর্চা চালিয়ে যান। আমরা আরো আপনার কাছে ভালো ভালো অনুষ্ঠান পরবর্তীকালে শুনবো। তো আমাদের সঙ্গে, আচ্ছা আপনি মিউট করে দিন, এবার মিউট করে দিন। আমরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন সুদেষ্ণা কর। ওটা প্রযুক্তিবিদ্যা, তিনি এক সময় শিক্ষার্থী ছিলেন, পরে বেসরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু ওনার সঙ্গীতে তার দীর্ঘদিনের একটা আমার সঙ্গীতের চর্চা, এবং শুধু তাই নয়, সঙ্গীতে তিনি আকাশবাণী, দূরদর্শন বিভিন্ন জায়গাতে সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন প্রেজেন্টেশন করেছেন, এবং তার ফলে সঙ্গীতের জগতে সুদেষ্ণা করের নাম এখন যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠিত। এই সুদেষ্ণা কর আমাদের এখন একটা সঙ্গীত পরিবেশন করে আমাদের একটা এমন একটি সুন্দর উপহার দিতে চলেছেন, যেটা শোনার পরই আমরা ডক্টর মুস্তাক আহমেদের বক্তব্যের মধ্যে চলে যাব। সুদেষ্ণা কর। উপস্থিত সবাইকে নমস্কার জানাই। আশা করি আমার কথাটা শোনা যাচ্ছে। উপস্থিত সবাইকে নমস্কার জানাই।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীতের ধন্যবাদ। ধন্যবাদ সুদেশনাকে। এই গানের মধ্যে দিয়ে এক অদ্ভুত মূর্ছনা তৈরি করেছেন। আজকে আমাদের যে দীর্ঘক্ষণ যে আলোচনা হবে সে আলোচনার যে একটা মহল তৈরি করে দিয়েছেন আপনি। এই একই লাবণ্যে পূর্ণ প্রাণ, সেই পূর্ণ প্রাণ নিয়েই এখন আমরা ডক্টর মোস্তাক আহমেদের কাছে যাব। ডক্টর মোস্তাক আহমেদকে বলবো সেই প্রথম শিক্ষক, প্রথম যে আমাদের প্রণম্য শিক্ষক, আধুনিক শিক্ষক বিদ্যাসাগর, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ডক্টর মোস্তাক আহমেদকে অনুরোধ করছি ভাষণ শুরু করতে। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যাচ্ছে। প্রথমেই আমরি বাংলার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিদ্যাসাগর জন্ম ২৫০ বর্ষে মাননীয় পল্লব রায় এবং অধ্যাপিকা বসুধা বিশ্বাস যে ধারাবাহিক উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। আমাকে এরকম একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আরো বেশি ভালো লাগছে যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু কথা বলতে পারি। আজকের এই অনুষ্ঠানের শুরুর দিকে গিটার এবং গান গোপাল বাবু এবং সুদেশ না অনুষ্ঠানটিকে একটি অন্য তারে বেঁধে দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে দিব্য গোপাল ঘটকের ঘটকালি সত্যিই আমাদের বিদ্যাসাগর, শিক্ষক বিদ্যাসাগরের আবহ প্রস্তুতের ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে। শিক্ষক বিদ্যাসাগর প্রাথমিকভাবে মনে আসে যে শিক্ষার সঙ্গে সংক্রান্ত এই ভাবনাটা, কিন্তু শুধু শিক্ষার সঙ্গে সংক্রান্ত ভাবনার জায়গা থেকেই শিক্ষক বিদ্যাসাগরকে আমি বিচার করব না, বরং তার যে বহুমুখী কর্মজীবন, সেই কর্মজীবনে কোথায় কোথায় তিনি শিক্ষক হয়ে উঠছেন, শুধু শিক্ষাক্ষেত্র নয়, প্রথাগত শিক্ষার ক্ষেত্রে নয়, তার যাপিত যাপনের মধ্যে শিক্ষক সত্তার কি কি গুণাবলী খুঁজে পাচ্ছি, কোথায় কোথায় খুঁজে পাচ্ছি, সেইগুলো একটু বোঝবার চেষ্টা করব। মানে বিদ্যাসাগর যদি ক্লাসরুম শিক্ষকতা না করতেন কিংবা একছত্র একবর্ণ নাও লিখতেন, তাহলেও তিনি বড় শিক্ষক, সেইটাই বোঝবার চেষ্টা করব। একজন মানুষ সারা জীবনে এত কাজ করছেন, ধারাবাহিকভাবে কাজ করছেন, নিরন্তর কাজ করছেন এবং কাজের মধ্য দিয়ে একটি কয়েক শতাব্দী এগিয়ে দিচ্ছেন একার উদ্যোগে, বাংলায় এই ঘটনা বিরল। তিনি অধ্যাপনা করছেন, স্কুল ইন্সপেক্টরের ভূমিকা পালন করছেন, তারপর আমরা স্পেশাল স্কুল ইন্সপেক্টর হিসেবে তাকে পাচ্ছি, বেথুন স্কুল সহ নানা স্কুলের সম্পাদক হিসেবে কাজ করছেন, স্কুল আর কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যাসাগরকে পাই, বিশ্ববিদ্যালয় পরিকল্পনা সমিতির সদস্য হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য হচ্ছেন, দেশের শিক্ষানীতির নির্মাণে তার অল্প বিস্তর অংশগ্রহণ লক্ষ্য করছি, মেয়েদের শিক্ষাদানে তার উদ্যম, সরাসরি একেবারে ফিল্ড ওয়ার্ক করছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, রোগের সময় চিকিৎসা করছেন, অর্থনৈতিক অসুবিধা হলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সমাজ সংস্কারের জন্য এগিয়ে আসছেন। বহুমুখী এই মানুষটিকে আমি মনে করি বাংলার সবচেয়ে বড় শিক্ষক। আমি মনে করি তিনি ছিলেন বলেই আমাদের বাংলার রেনেসাঁর যে বাতাবরণ তৈরি হয়েছিল তা ফুলে ফলে পূর্ণ হতে পেরেছিল, অন্তত যেটুকু পেরেছিল সেটুকুর ক্ষেত্রে তারই অবদান সবচেয়ে হয়তো বেশি। ফলে আমরি বাংলার এই উদ্যোগ
সত্যিই প্রশংসার যোগ্য। আমরা অনেক কথা বিদ্যাসাগর নিয়ে এই কদিনে আলোচনায় শুনছি এবং শুনবো, আগামী 2-3 দিন এখনো আছে। বিদ্যাসাগর জন্মের ঠিক কয়েক বছর আগে সারা ভারতবর্ষে, সারা বাংলায় কয়েকটি ঘটনা ঘটছিল। হয়তো বিদ্যাসাগরের আসবার, বিদ্যাসাগরের সামগ্রিকভাবে বিকশিত হওয়ার পথ প্রস্তুত হচ্ছিল। মনে করতে পারে আমাদের অনেকেরই যে 1813 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের স্কুল শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করার সংকল্প নিচ্ছে। 1817 ভীষণ গুরুত্বপূর্ণ যে এই সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। 1818 স্কুলের পাঠ্যপুস্তক প্রস্তুতের জন্য স্কুল বুক সোসাইটির জন্ম হচ্ছে এবং বিদ্যাসাগর যেখানে একেবারে নিজের মতো করে কাজ করবার পরিসর বা ভাবনা পরিকল্পনা করবেন, সেই সংস্কৃত কলেজ তৈরি হচ্ছে যখন বিদ্যাসাগরের বয়স মাত্র 4 বছর। এইরকম একটা পরিস্থিতির মধ্যে বিদ্যাসাগরের জন্ম। তার মানে সবে শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে বা একটু একটু বিকশিত হচ্ছে। এইখানে বিদ্যাসাগরের ভূমিকা কিরকম হবে এবং মনে রাখতে হবে 19 শতাব্দীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট। সেখানে বিদ্যাসাগর কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, মানুষকে কিভাবে কুসংস্কারের অন্ধকার থেকে বের করে আনছেন। আজকের ভারতবর্ষে বিদ্যাসাগর চর্চা নিঃসন্দেহে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে যখন আমাদের চোখের সামনে এই প্রশ্ন তৈরি হয় যে আমরা সামনে হাঁটছি না পেছন দিকে হাঁটছি। এই সংশয়ের দীর্ঘতার মধ্যে আমাদের দিন অতিবাহিত হয়। আমি সময়ের সাপেক্ষে বিদ্যাসাগরকে মূল্যায়ন করতে করতে এগোবো, বোঝবার চেষ্টা করব। মূল্যায়ন বলাটাও হয়তো ঠিক নয়, আসলে বিদ্যাসাগরকে নতুন করে বোঝবার একটা প্রয়াস। মজার বিষয় হচ্ছে বিদ্যাসাগর সম্পর্কে আমরা এত কথা জানি, বিদ্যাসাগরের এত বইয়ের কথা জানি, বর্ণ পরিচয় পড়াটা এক ধরনের বাধ্যতা হয়তো আমাদের। বর্ণ পরিচয় না পড়লে হয়তো বড় হওয়া যায় না। কিন্তু অন্যান্য বইগুলো, বিদ্যাসাগর অন্যান্য যে লেখাগুলো লিখেছেন সেগুলোকে আমরা পড়েছি। আমরা কতটুকু জানি যে অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে কি কি রয়েছে, উল্টে দেখেছে কি? আমার মনে হয় বাংলার ক্ষেত্রে আরো একজন বড় শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর। আমার কাছে তো ভীষণ আশ্চর্য লাগে যে গীতাঞ্জলিটাও আমরা অনেকে পড়ে দিই। ফলে আমরা এদের নাম জানি। খুব বড় মাপের মানুষ ছিলেন, বৃক্ষের মতো, মহীরুহের মতো। কিন্তু কতটা চর্চার মধ্যে তারা এসেছেন, কতটা বুঝতে আমরা চেষ্টা করেছি, কতটা তাকে পেয়েছি। 1839 হিন্দু ল কমিটির পরীক্ষায় বিদ্যাসাগর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হচ্ছেন। এই পরীক্ষার সার্টিফিকেটে প্রথম বিদ্যাসাগর উপাধির উল্লেখ পাচ্ছি আমরা। সার্টিফিকেটে উল্লেখ ছিল, তার মানে একটা প্রাপ্তি ঘটে উপাধির, কিন্তু সেটা সারা জীবন তার নামের সঙ্গে সেঁটে যায়, এঁটে যায়। বিদ্যাসাগরের সমকালীন সময় আরো অনেক বিদ্যাসাগর ছিলেন, আরো অনেকেই উপাধি পেয়েছিলেন, কিন্তু কারো নামের সঙ্গে, জীবনের সঙ্গে, যাপনের সঙ্গে বিদ্যাসাগর শব্দটি এঁটে যায়নি, সেঁটে যায়নি। বিদ্যাসাগরের ক্ষেত্রে সেটা সেঁটে গিয়েছিল। তার ভবিষ্যৎ জীবন আমরা যদি দেখতে থাকি তাহলে বুঝতে পারবো। ফলে কোথাও মহৎ শিক্ষক হওয়ার প্রথম ধাপ হয়তো শুরু হয়েছিল এখান থেকে। 1841 সংস্কৃত কলেজের পাঠ শেষ করে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সেরেস্তাদার পদে যোগদান করছেন। বেশ কয়েকটা দিন তারপরে কাটবে। 1841 মানে বিদ্যাসাগরের বয়স কত বুঝতেই পারছেন।
1846-এ সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক পদে নিযুক্ত হচ্ছেন। আমি এই কথাগুলো কেন বলছি, যে একজন মানুষ কিভাবে শিক্ষক হয়ে উঠছেন, প্রথাগত শিক্ষার ক্ষেত্রে শুধু নয়, সমাজের, আমাদের মানবিকতার, আমাদের কুসংস্কারাচ্ছন্ন মনের দীর্ণতার বিপরীতে সেইগুলোকে বোঝবার চেষ্টা করি। 1847 বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ প্রকাশ পাচ্ছে, এবং এই সময়ে বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে সংস্কৃত প্রেস এবং পুস্তক ডিপোজিটরি স্থাপন করছেন। বুঝতে পারছেন যে বই দরকার মানুষের জন্য, শিক্ষার জন্য বই দরকার, তাহলে বই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানে শুধুমাত্র ক্লাসরুম টিচিং এর মধ্যে বা শুধুমাত্র সরাসরি ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে থাকলেই চলবে না, ছাত্রদের উপযোগী পরিকাঠামো করবার জন্য এগিয়ে আসতে হবে। কত রকম ভাবে সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে জড়িয়ে যাওয়া যায়। তিনি বুঝতে পারছিলেন যে ভারতবর্ষের মধ্য দিয়ে তখনকার মানুষেরা যাচ্ছেন, সেই ভারতবর্ষের সামগ্রিক উন্নতি খুব কঠিন। একটা দেশ, একটা সময়, একটা শ্রেণীর মানুষ, একটা জাতি যদি তার ইতিহাস না জানে, তাহলে সে জাতি উন্নতির অতলকে ছুঁতে পারেন। বিদ্যাসাগর তাই মাত্র 27 বছর বয়সে ভাবছেন বাঙালিটার ইতিহাস থাকা দরকার, বাঙ্গালার ইতিহাস গ্রন্থ প্রকাশ করছেন। সব গ্রন্থই প্রায় ঈশ্বরচন্দ্রের পূর্ব পরিকল্পিত ভাবনার ফসল, কারণ তিনি ঠিক শখ করে লিখতে আসেন, আবেগপ্রবণ হয়ে লিখতে আসেন, ফুল গাছপাতা দেখে রোমান্টিক আবেগে লিখে ফেলার কথা তিনি ভাবেননি। তিনি কর্মজীবনের প্রক্ষেপ হিসেবে লেখাকে গ্রহণ করেছেন আজ জীবন। এবং এই বয়সেই, ঠিক 1848-এই খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে দেবেন্দ্রনাথের সঙ্গে সম্পর্কের প্রগাঢ়তা। দেবেন্দ্রনাথ তখন বাংলার সংস্কৃতি জগতের একজন মহিরুহ। আমরা দেখতে পাবো তত্ত্ববোধিনী পত্রিকার পেপার কমিটির সভ্য নির্বাচিত হচ্ছেন। তত্ত্ববোধিনী পত্রিকার এই যে দায়িত্ব পাওয়া, সেটা কিন্তু চারটিখানি কথা ছিল। বিশ্বসিংহ গ্রাম থেকে আসবার পর তার যে ক্রমান্বয়ে উত্তরণ, সেই উত্তরণের পেছনে কিন্তু তার প্রজ্ঞা, তার মনীষা, তার গভীরতর দর্শনগত ভিত্তি, সেগুলো কাজ করেছিল। হয়তো 1848-এ তত্ত্ববোধিনীর সঙ্গে যুক্ত হওয়াটা আর একটা প্রমাণ। 1849-এ তিনি আরো একটা ঘটনা ঘটাচ্ছেন, যে জীবন চরিত নামক একটি গ্রন্থের অনুবাদ করছেন। এখন আমরা জীবন চরিত গ্রন্থের কথা অনেকে জানি, কিন্তু কাদের জীবন নিয়ে এই জীবন চরিত? এখানে গ্যালিলিওর কথা আছে, কোপার্নিকাসের কথা আছে, নিউটনের কথা আছে, আরো অনেক। আসলে তিনি চাইছিলেন এই ব্যক্তিদের জীবনী মধ্য দিয়ে জনমানসকে সচেতন করতে। শিক্ষকতা শুধু ক্লাসরুমে হয় না, বৃহত্তর জনমানসকে সচেতন করা। এই মানুষগুলো, এই মানুষেরা অনুঘটক হিসেবে কাজ করবেন, সাধারণ জনমানসকে প্রভাবিত করবেন, সাধারণ বাঙালি সত্তাকে আলোড়িত করবেন বলে বিদ্যাসাগর মনে করেছিলেন। ফলে শিক্ষকতা তার শুরু হয়ে গেল প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ভাবে। আমরা দেখব 1851-তে খুব গুরুত্বপূর্ণ কতগুলো ঘটনা তিনি ঘটাবেন। এক নম্বর হচ্ছে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে কার্যভার গ্রহণ করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা 1851-তে। এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা হলো এই প্রথম সংস্কৃত কলেজে ব্রাহ্মণ বৈদ্য ছাড়াও কায়স্থ সন্তানকে পড়াশুনোর জন্য দরজা খুলে দেওয়া হলো। তার মানে তার আগে
সবাই কায়স্থরাও সংস্কৃত কলেজে পড়াশুনো করতে পারতো না, এবং এখানে তিনি থামবেন। 1854 23শে নভেম্বর সংস্কৃত কলেজে তিনি অল রেসপেক্টেবল ক্লাসেস অফ হিন্দুস যাতে পড়তে পারে তার জন্য এডুকেশন কাউন্সিলের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন। 13ই ডিসেম্বর কাউন্সিল এর প্রস্তাব অনুমোদন করছেন। ভাবুন, তখন রেনেসাঁর বাতাবরণ তৈরি হচ্ছে, অথচ আমরা বর্ণাশ্রমকে ফেলে দিতে পারিনি, দূরে সরিয়ে দিতে পারি। আজকের ভারতবর্ষে যখন জাতপাত নিয়ে প্রশ্ন ওঠে, বর্ণাশ্রম নিয়ে প্রশ্ন ওঠে, তাই প্রাসঙ্গিক মনে হয় বিদ্যাসাগর মহাশয়ের এই লড়াই। উত্তরাং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রশ্চ দক্ষিণাং বর্ষং তদ ভারতাং নাম ভারতি যত্র সন্ততি। Indian culture is neither Hindu nor Islamic nor any other belief. It's a fusion for all. কোথাও কি টের পাচ্ছিলেন যে এই বর্ণাশ্রম আমাদেরকে পেছন দিকে পথ হাঁটাবে? এটা ঠিক নয়। মানুষের অধিকার মানুষের মতো করে পাওয়া উচিত। সংস্কৃত কলেজে এসে এই শিক্ষাটাই তিনি দিতে চাইলেন। দরজা উন্মুক্ত করে 1851 থেকে সেই লড়াইটা শুরু হলো, যার একটা মোটামুটি পূর্ণতা জায়গায় পৌঁছানো সম্ভব হলো 1854-তে। 1851-তেই খুব সিগনিফিকেন্ট একটি গ্রন্থে প্রকাশ পাচ্ছে বোধোদয়। বোধোদয় ঘটলেও তো অনেকে। উপক্রমণিকা, ঋজুপাঠ। 1852-তে নোটস অব দি সংস্কৃত কলেজ শিরোনামে 26 পরিচ্ছেদে সংকলিত খসড়া রচনা বের করছেন বিদ্যাসাগর। এবং খুব গুরুত্বপূর্ণ আমি বলবো তার পরবর্তীকালের ঘটনা, ওই সমসাময়িক কালে 52-র দিকে সংস্কৃত কলেজের প্রতিভাবান বা উৎকৃষ্ট ছাত্রদের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য গভর্নমেন্টের কাছে আবেদন এবং সাফল্য লাভ। শুধু ছাত্রদেরকে পড়ানো নয়, কর্মক্ষেত্রে যাতে একজন ছাত্র যোগ্য জায়গায় পৌঁছতে পারে তার জন্য সরকারের কাছে আবেদন করছেন এবং সেখানে সাফল্য লাভ করছেন। তার মানে কোথাও বিষয়টি এরকম যে ক্যাম্পাসিং এর যে কনসেপ্ট আমরা এখন দেখতে পাই, ক্যাম্পাসিং শব্দটা আমরা ব্যবহার করি যে পড়তে পড়তে চাকরি পাওয়া, সেরকম একটা নিশ্চয়তার জায়গা তৈরি করছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা এই সবগুলো নিয়ে খুব একটা আলোচনা করি না। আমরা আলোচনা করি তিনি দামোদর সাঁতরে বেরিয়েছিলেন কিনা, একটা অসম্ভব ব্যাপার, অসম্ভব গল্প গাথা যেটা কোনো সত্যি ভিত্তি নেই। আমরা অনেক রঞ্জিত গল্পের সন্ধান পাই, সেগুলো নিয়ে অনেক চর্চা হয় বিদ্যাসাগর নিয়ে। কিন্তু আসলে বিদ্যাসাগর কি কি কাজ করেছিলেন, আসলে কি লিখেছিলেন, সেগুলো নিয়ে চর্চার পরিসর ভীষণ কম। আজকের জন্মদিন শতবর্ষ উদযাপন যখন চারিদিকে চলছে, নতুন করে তাকে ভাববার অবকাশ যখন এসেছে, তখন সত্যি সত্যি সবার আগে দরকার হচ্ছে বিদ্যাসাগরের গ্রন্থগুলো পড়ে দেখা। তাহলেই বিদ্যাসাগরের কর্মপন্থা সম্পর্কে হয়তো আমরা অনেক কথা জানতে পারবো। 1853-তে ব্যাকরণ কৌমুদী গ্রন্থ প্রকাশ করছেন। 1853-54 সালে তিনি যেটা করছেন খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে নিজের গ্রাম বীরসিংহে অবৈতনিক বিদ্যালয় তৈরি করছেন, নাইট স্কুল বা রাখাল বিদ্যালয় তৈরি করছেন, বালিকা বিদ্যালয় স্থাপন করছেন এবং দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করছেন। বিদ্যাসাগর বুঝেছিলেন কয়েকটা ঘটনা, যে শিক্ষার বিস্তার ঘটানো দরকার এবং রেনেসাঁসের একটা বড় প্রভাব তো নারী স্বাধীনতার কথা বলা, নারী মুক্তির কথা বলা। নারী মুক্তি, নারী স্বাধীনতা তবেই সম্ভব যদি নারীদের শিক্ষা বিস্তার সম্ভব হয়। অনেকটা লড়াই করে কিন্তু বালিকা বিদ্যালয় তৈরি করা হচ্ছে, এমন নয় বিদ্যাসাগর যাচ্ছেন সবাই একেবারে দরজা খুলে দিচ্ছেন, হ্যাঁ এসো হে বালিকা বিদ্যালয় তৈরি করো, হে হ্যাঁ আমরা মেয়েদেরকে পাঠিয়ে দেব পড়তে। ব্যাপারটা এত সহজ ছিল না, অনেকটা লড়াই করতে হয়েছে। কারণ তখনও ধারণা ছিল যে মেয়েদের পড়াশুনো করতে দেওয়া উচিত নয়। তখনও ধারণা ছিল যে মেয়েরা পড়াশুনো করলে স্বামী নাকি মারা যায়, ফলে মেয়েদের পড়াশুনো করা উচিত নয়।
বিদ্যাসাগরের স্ত্রী বিদ্যাসাগরকে এই কথা বলছেন যে আমি শুনেছি নাকি এরকম ঘটনা ঘটে, তুমি যে সমস্ত কাজ করছো নাকি ঠিক করছো। এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বিদ্যাসাগর তার নিজের বাড়িতে। ফলে এতটা সহজ ছিল না। তিনি যে এত বালিকা বিদ্যালয় তৈরি করেছেন, মেয়েদের পড়বার সুযোগ তৈরি করেছেন, সেটা কিন্তু অনেকটা লড়াই করে, সংগ্রাম করে, প্রত্যেকটা মুহূর্তে যুঝতে হয়েছে। যেমন তিনি শুরু করছেন বেশ কিছু সামাজিক ক্রিয়াকাণ্ড কিন্তু তার নিজের গ্রাম থেকে, রুটকে ভোলেননি, মূলকে ভোলেননি। আমরা অনেকেই আমাদের মূলকে অস্বীকার করি, ভুলে যাই। আমার মনে পড়ে হিমেনেথের একটি কবিতার কথা। হিমেনেথ একটি কবিতা সংখ্যক অনুবাদ করেছিলেন, শেকড়ের ডানা হোক ডানার শেকড়। সত্যি ওই শেকড়ের ডানা হোক ডানার শেকড়, শেকড়টা আমাদের ভুলতে চলবে না। এবং বিদ্যাসাগর সেই শেকড়কে অবৈতনিক বিদ্যালয় তৈরি করছেন, নাইট স্কুল বা রাখাল বিদ্যালয় তৈরি করছেন, বালিকা বিদ্যালয় তৈরি করছেন, দাতব্য চিকিৎসালয় তৈরি করছেন। তার শিক্ষক সত্তা কত দিকে ধাবিত হচ্ছে, কত কিছু ভাবছেন তিনি মানুষের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, নিজের গ্রামের উন্নতির জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য। 1853 বিধবা বিবাহ শাস্ত্রমতে সিদ্ধ, শাস্ত্রের সাহায্যে এই সিদ্ধান্ত প্রমাণের জন্য গভীর শাস্ত্রাধ্যয়ন ও হিন্দু শাস্ত্রের মধ্যে যুক্তি সন্ধান শুরু করেন তিনি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে কোথাও আমাদের মনে হয় যে কোনো ধর্ম বা কোনো ধর্মগ্রন্থ সে কুসংস্কারের কথা বলতে পারে না, অন্তত যা বলে তার মধ্যে একটা যৌক্তিক ব্যাপার থাকে। কিন্তু আমরা যখন তার ব্যাখ্যা করি বা প্র্যাকটিক্যাল ফিল্ডে ব্যবহার করি, বা ধর্ম নিয়ে রাজনীতি করি, বা ধর্ম নিয়ে উপার্জনের কথা ভাবি, অর্থনীতির সাথে ধর্মকে মিশিয়ে দিই, তখন অপব্যাখ্যা করি, ভুল ব্যাখ্যা করি। কখনো কখনো তার মধ্যে পুরুষতন্ত্র ভর করতে পারে, ক্ষমতাতন্ত্র ভর করতে পারে, পাওয়ার স্ট্রাকচারের যে ব্যাপারগুলো সেগুলো ভর করতে পারে। বিদ্যাসাগর টের পাচ্ছিলেন সেই কথাগুলো, তাই তিনি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই আর কি শাস্ত্র থেকেই তুলে আনলেন যুক্তি, প্রতিষ্ঠা দিলেন এবং বাংলার সামগ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তা তো আর বলবার অপেক্ষা রাখেন। ফলে মেয়েদের বিধবা বিবাহ খুব জরুরি একটা বিষয় ছিল, সেটা খুব প্রয়োজনীয় একটা বিষয় ছিল। 1855 তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব নামক পুস্তিকা প্রকাশ করছেন। দেখুন, বিদ্যাসাগর যে সময় কাজ করছে সে সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতটা ডেভেলপ ছিল না। মানে যোগাযোগ ব্যবস্থা শুধু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা বলছি না, মানে একটা বার্তাও এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে গেলে অনেকখানি সময় লাগবে। মানুষকে নবজাগরণের মধ্যে টেনে আনা, তাদেরকে উদ্বুদ্ধ করা, রেনেসা কি, কেন মেয়েদের শিক্ষা দরকার, কেন মেয়েদের বিবাহ, মানে বিধবা মেয়েদের বিবাহ দরকার, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। এখনকার মতো এত মিডিয়া ছিল না। সেই কঠিন কাজটি প্রায় একার উদ্যোগে, অনেকখানি একার উদ্যোগে এই মানুষটি সম্পন্ন করছেন এবং কখনো কখনো হয়তো এই লেখা তার সহায়ক হয়ে উঠছে। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা তাই তাকে লিখতে হচ্ছে। 1855-তে দক্ষিণবঙ্গের বিদ্যালয় সমূহের পরিদর্শক পদে নিযুক্ত হচ্ছেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছাড়াও শিক্ষা বিভাগের স্পেশাল ইন্সপেক্টর অফ স্কুলস ফর সাউথ বেঙ্গল হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন। 1855 পর্যন্ত কিন্তু সময় পেরিয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ এই 1855-তেই 13ই এপ্রিল বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রকাশ পাবে। 1855-র 14ই জুন বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ প্রকাশ পাবে। 1855-র 17ই জুলাই একটি নর্মাল স্কুল স্থাপিত হবে। 1855-র 4ই অক্টোবর বিধবাদের বিবাহ সিদ্ধ এই মর্মে যথাবিধ আইন পাশের জন্য বিদ্যাসাগর আবেদনপত্রে স্বাক্ষর করে লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে প্রেরণ করবেন। মানুষকে বোঝানোর উদ্যোগ নিচ্ছেন
সেই বিষয়ে গ্রন্থ লিখছেন, সেই বিষয়ে আইন পাশের জন্য চিঠি লিখছেন, প্রস্তাব পাঠাচ্ছেন, এবং পরবর্তীকালে দেখা যাবে তিনি নিজে উপস্থিত থেকে বিধবাদের বিয়ে দিচ্ছেন এবং এমনকি পরিবারের মধ্যেও বিয়ে দিচ্ছেন। তাহলে একটা কাজ শুধুমাত্র উদ্যোগ নিয়ে কিছুটা এগিয়ে পিছিয়ে আসছেন এমন নয়, তার সম্পূর্ণতায় পৌঁছতে চাইছেন, তার চূড়োতে পৌঁছতে চাইছেন। এখানেই বিদ্যাসাগরের শিক্ষক সত্তা বড় হয়ে ওঠে, বিদ্যাসাগরের শিক্ষক সত্তা মহৎ হয়ে ওঠে, বিদ্যাসাগরের শিক্ষক সত্তা প্রকাশিত হয়, যথার্থভাবে উন্মোচিত হয়। আজকের এই প্যান্ডেমিকের সিচুয়েশনে, আজকের কোভিড-19 যখন আমাদের গৃহবন্দী করেছে, যখন আমরা অল্টারনেটিভ মোডের কথা ভাবছি টিচিং এর ক্ষেত্রে, টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে, যখন আমরা ডিজিটাল ডিস্টেন্ট লার্নিং এর কনসেপ্টটাকে নিয়ে আসতে চাইছি, দেখুন তখনও যখন বাধা আসছে, তখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এর জন্য বিদ্যাসাগর কিন্তু থেমে থাকছেন না, তিনি তার মতো করে লড়াই করছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আমরা ইন্সপায়ার্ড হতে পারি। যে 1857 সেপ্টেম্বরে সিপাহী বিদ্রোহের সময় সৈন্য বিভাগ আহত সৈনিকদের চিকিৎসার জন্য হাসপাতাল করবেন বলে সংস্কৃত কলেজকে দখল করছে, ফলে সংস্কৃত কলেজে আপাতভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে। ক্লাস বন্ধ করলেন, অন্যত্র কলেজ স্থানান্তরিত করলেন এবং ডিসেম্বর 1360 সাল পর্যন্ত, প্রায় 3 বছরের কাছাকাছি, বিদ্যাসাগর কার্যধারা অব্যাহত রাখছেন, পড়ানো বন্ধ করছেন না, অন্যত্র ক্লাসের ব্যবস্থা করছেন। তার মানে অল্টারনেট মোডের কথা তখন ভাবছেন তিনি। আমরা অনেকে এরকম সুযোগ পেলে বেশ একটা ছুটি উপভোগ করা যায়, এরকম ছুটির মৌটাতে থাকে। বিদ্যাসাগর তখনই অল্টারনেটিভ মোডের কথা ভাবছেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে অন্যত্র পড়ানোর ব্যবস্থা করছেন। 1857 স্পেশাল ইন্সপেক্টর অফ স্কুলস হিসেবে 35টি বালিকা বিদ্যালয় তৈরি করছেন বিদ্যাসাগর। হুগলিতে 20টি, বর্ধমানে 11টি, মেদিনীপুরে 3টি, নদিয়াতে 1টি। প্রত্যেকটি বালিকা বিদ্যালয়ের পিছনে লড়াইটা কিন্তু মারাত্মক। আমার মনে পড়ে বারাসাতের কালীকৃষ্ণ গার্লস স্কুল যখন তৈরি হচ্ছে, আরেকটু আগে, তখন একজন দুজন ছাত্রী নিয়ে কালীকৃষ্ণ গার্লস স্কুল পথ চলা শুরু করছে। পরবর্তীকালে হয়তো বিদ্যাসাগরের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, এবং যারা প্রতিষ্ঠা করছেন তাদের মেয়েরাই প্রথমে যাচ্ছে। সমাজ থেকে একটা তীব্র বাধা আসছে, অন্যত্র যেখানে বালিকা বিদ্যালয় তৈরি হয়েছে সমাজ থেকে তীব্র বাধা এসেছে, মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। এমন তার অব্যবহিত পূর্বে ঈশ্বরগুপ্ত এর বিরুদ্ধতা করছে। 1858 সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ এবং শিক্ষা বিভাগের স্পেশাল ইন্সপেক্টরের পদ থেকে ইস্তফা দান করছেন। এই তারিখে পদত্যাগ গ্রহণ করে তাকে দায়িত্বভার থেকে মুক্তি এবং স্বাধীন জীবনে প্রবেশাধিকার দেওয়া হয়। তারপরে বিদ্যাসাগরের জীবন বর্ণময়। 1862 সীতার বনবাস গ্রন্থ প্রকাশ করছেন। 1863 ওয়ার্কস ইনস্টিটিউটের পরিদর্শক হিসেবে নিযুক্ত হচ্ছেন। 1864 মেট্রোপলিটন ইনস্টিটিউশনে এফএ ক্লাস অনুমোদনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন। সিন্ডিকেট করতে নামঞ্জুর হচ্ছে, 5 মাস কলেজ চালিয়ে বন্ধ করে দিতে হচ্ছে। কণ্টক সাজানো ছিল রাস্তায়, সব কাজে সাফল্য এসেছিল, সাফল্য তাকে ছুঁয়েছিল, সবাই পথ উন্মুক্ত করে দিয়েছিল এমনটা নয়। 1864 আরেকটি ঘটনা ঘটছে, বিলেতের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য নির্বাচিত হচ্ছেন। একটা প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেটা আমাদের কাছে খুব গর্বের। আমরা সেই স্বীকৃতির ধারাবাহিকতা রাখতে পেরেছি কিনা জানি না, আমরা সেই স্বীকৃতির যথার্থতা সম্মান তাকে পৌঁছে দিতে পেরেছি কিনা জানি না। যখন তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়, যখন তাকে নিয়ে
ঘোলা জলে মাছ ধরতে নামেন অনেকে, আমরা টের পাই আমাদের জীবৎকালে, সাম্প্রতিক কালে। তখন আমাদের ভিতরে যে রক্তক্ষরণ হওয়া উচিত, তার অনিবার্য ফলশ্রুতিতে বিদ্যাসাগরকে সত্যি সত্যি ওই ঈশ্বরের মর্যাদায় প্রতিষ্ঠা দেওয়া উচিত বলে আমার মনে হয়। তার নামের মধ্যে ঈশ্বর রয়েছে। 1866-তে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সমূহ দায়িত্ব পালন করছেন। 1866-তে ভীষণ গুরুত্বপূর্ণ, বাংলাদেশে ব্যাপক দুর্ভিক্ষ হচ্ছে, ব্যাপক জনসমষ্টি দুর্ভিক্ষ কবলিত হচ্ছেন। বিশ্ব এবং পার্শ্ববর্তী অঞ্চলের দুর্গত মানুষের জন্য অন্নসত্র স্থাপন করছেন। এই অন্নসত্র এক দুদিনের জন্য নয়, হঠাৎ একদিন মনে হলে গিয়ে আমি কিছু ত্রাণ বিতরণ করলাম, ব্যাপারটা এরকম নয়। এই অন্নসত্র চলেছিল প্রায় 4-5 মাস ধরে। মনে করুন, ঊনবিংশ শতাব্দীর প্রথম পাদে দুজন মানুষ কলকাতায় আসছেন। একজন ওপার বাংলা থেকে পালকিতে চড়ে, একজন কখনো বাবার কাঁধে চড়ে পায়ে হেঁটে। এই দুজন মানুষের একটা সন্ধিক্ষণে গিয়ে দেখা হবে পরবর্তীতে। একজন জমিদারের ছেলে আর একজন গরিব ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, যাদের নুন আনতে পান্তা ফুরোয়। জমিদারের ছেলের অঢেল টাকা। ইতিহাসের কি নির্মম পরিহাস! আমরা দেখব পরবর্তীতে এই জমিদারের ছেলে অর্থনৈতিকভাবে যখন পিছিয়ে পড়ছে, অসহায় হয়ে পড়ছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিদ্যাসাগর। এত অর্থ পেলেন কোথায় বিদ্যাসাগর, গরিব ব্রাহ্মণ পণ্ডিতের সন্তান, যাকে পায়ে হেঁটে কলকাতায় আসতে হয়েছিল? কেন তিনি পৌঁছে দিতে পারলেন সেই পালকিতে আসা জমিদার এর ছেলের হাতে টাকা? কিভাবে পারলেন? সদিচ্ছা, কর্মোদ্যম, সেটাও তো শেখবার। সত্যি সত্যি কাজ করতে চাইলে আসলে কোথাও আটকায় না। কাজের মানসিকতাটাই হচ্ছে আসল। হয়তো এমনকি 1868-তে ঘাটাল জাহানাবাদ অঞ্চলের কিছু ব্যবসায়ীর উপর অন্যায়ভাবে ধার্য করা আয়করের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। তাকে সঙ্গে নিয়ে বর্ধমানে কালেক্টর হ্যারিসন সাহেবের ওই অঞ্চল পরিদর্শন এবং তদন্ত, আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়। তখনই ঘুরে যাচ্ছেন বিদ্যাসাগর। 1869-এ শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের বঙ্গানুবাদ প্রকাশ পাচ্ছে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1870-এ যে কথা বলছিলাম, পুত্র নারায়ণের সঙ্গে বিধবা কন্যা ভবসুন্দরীর বিবাহ দিচ্ছেন। সমাজ আটকে ছিল যে বিধবা বিবাহ আইন না হোক, আটকানোর চেষ্টা করেছিল, বাধা দিয়েছিল। বিদ্যাসাগরের নামে প্রচুর ছড়া কাটা হয়েছিল, বিদ্যাসাগরকে মারবার পরিকল্পনা করা হয়েছিল। ফলে যখন পুত্রের সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে, সেটাও খুব সহজ কথা ছিল। 1871-72-এ যখন বিদ্যাসাগর বেশ অসুস্থ, এর আগে একটা ঘটনা ঘটে, তিনি যে কারণে অসুস্থ হয়ে পড়েন। 1866 2রা ডিসেম্বর মেরি কার্পেন্টারের ডিসপ্লে এদের বাড়িতে রামমোহন রায় জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন ওই মেরি কার্পেন্টারের সঙ্গে। উত্তরপাড়া থেকে ঘোড়ার গাড়িতে কলকাতায় ফেরার সময় দুর্ঘটনায় যকৃতে সাংঘাতিক আঘাত পেয়েছিলেন বিদ্যাসাগর। এই আঘাতজনিত অসুস্থতা তাকে সারা জীবন বহন করতে হয়। যখন 1871-72-এ স্বাস্থ্যের উন্নতি হয়নি, তখন কারমাটারে বাড়ি এবং বাগান ক্রয় করেছেন এখানে থাকবেন বলে। কিন্তু স্বর্গে গেলেও ধান ভাঙে। সেখানেও তিনি একটি বিদ্যালয় স্থাপন করলেন। এরকম একটা অদ্ভুত ব্যাপার, মানে যেখানে বিদ্যাসাগর পা ফেলছেন সেখানে একটা বিদ্যালয় তৈরি করার কথা ভাবছেন। সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছেন কোথায় কোথায় বিদ্যালয় স্থাপন করা যায়, এবং পায়ে হেঁটে চষে বেরিয়েছে। তাহলে বিদ্যাসাগরের যেখানে পা পড়ে সেখানে বিদ্যালয় তৈরি হয়, ব্যাপারটা অনেকটা সেই রকম। মানে পুণ্যস্থান হিসেবে বিদ্যালয়ের জন্ম ঘটে। এর থেকে বড় ঈশ্বর আমি আমার জীবনে কাউকে দেখিনি, পাইনি।
এত প্রত্যক্ষতা কোনো ঈশ্বরের উপলব্ধি আমার ঘটেনি। আমার কাছে তাই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় ঈশ্বর নেই। 1874-এ মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বিখ্যাত শ্যামপুকুর বাঞ্চ প্রতিষ্ঠা করছে। এই বিদ্যালয়ে কিছুদিন মহেন্দ্র গুপ্ত বা শ্রীম প্রধান শিক্ষকতা করেছিলেন। 1875-এ, 76-এ, 77-এ এরকম একের পর এক ঘটনার সঙ্গে বিদ্যাসাগর আমরণ জড়িয়ে থাকছেন। আসলে কোথাও তিনি তার সত্তার মধ্যে কি একটা ন্যাচারাল পারফেকশনকে খুঁজতে চেয়েছেন, স্বাভাবিক বিশুদ্ধিকে খুঁজতে চেয়েছেন। সেই অন্বেষণটা সারা জীবন জারি ছিল। এখানে মানুষটি যে লেখালেখি করেছেন সেখানে তিনি একমাত্র বলা যেতে পারে বা প্রধানতম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক, যিনি বিশুদ্ধ শিল্প প্রেরণায় তার লেখনী ধারণ করছেন না। তার লেখনী, তার রচিত সাহিত্য কর্মজীবনের প্রক্ষেপ হয়ে উঠছে। তার লেখনীর কর্মধান হয়ে উঠছে তার সমাজসিদ্ধ প্র্যাকটিক্যাল মনোবৃত্তি। সে কারণেই হয়তো গোপাল রাখালের কথা জন্মায়। গোপালের মতো একজন ভালো ছেলেকে প্রতিষ্ঠা দেওয়া একটা ইতিবাচক দিক আছে। যদিও রাখালের সঙ্গে বিদ্যাসাগরের হয়তো মিল অধিক, কিন্তু বিদ্যাসাগর আবার শেষমেশ গিয়ে গোপালকেই সমর্থন করছেন। এই মানুষটির সমুন্নত ভাব, এই মানুষটির অসাধারণ কর্মময় জীবন, তার ঋজুতা, তার বিশালতা, তার বৈচিত্র্য, যুক্তিবাদ, তার বাস্তব বুদ্ধি, সমাজ সংস্কার, তার শিক্ষা বিস্তার, সারস্বত সাধনা তাকে ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মূর্তি রূপে পরিণত করেছে। অন্তত আমি তাই মনে করি যে ঊনবিংশ শতাব্দীর বাংলার ক্ষেত্রে অনেক মহিরহ ছিলেন, কিন্তু বিদ্যাসাগর তাঁদের উপরে কোথাও মাথা তুলে দাঁড়িয়ে আছেন। বাংলা গদ্যকে যখন ফোর্ট উইলিয়াম লালন করছে, যখন রামমোহন বাংলা গদ্যকে শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ করছেন, বিদ্যাসাগর সেই গদ্যকে যৌবনের গৃহাশ্রমে প্রতিষ্ঠা দিচ্ছেন। বিচিত্র প্রাণের স্পর্শে তাকে উজ্জ্বল, তাকে শিল্পময় করে তুলছেন। ঈশ্বরচন্দ্র বাংলা ভাষার নিজস্ব পদসংস্থান রীতি আবিষ্কার করছেন, তৈরি করছেন। আমরা সবাই জানি যে সংস্কৃত ভাষা বিভক্তি প্রত্যয়মূলক, এদের বলে ইনফ্লেকশনাল। এ ভাষা পদবিন্যাস রীতির অধীন নয়। বাংলা ভাষা অ্যানালিটিক্যাল, নির্দিষ্ট পদবিন্যাস ছাড়া এই ভাষা ঠিকঠাক বোঝা সম্ভব নয়, তার অর্থবোধ সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কমা, সেমিকোলন, হাইফেন, বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার করে বাংলা ভাষার জড়তার অবসান ঘটাচ্ছেন, বাংলা ভাষাকে প্রাণবন্ত করে গড়ে তুলছেন, বাংলা গদ্যের মুক্তি ঘটাচ্ছেন, সংস্কৃতের দাসত্ব থেকে বাংলা গদ্যকে উন্মুক্ত প্রান্তরে মুক্তি দিচ্ছেন। এবং বাংলা গদ্যের যে জটিলতা, যে দুরূহতা, যে অসংলগ্নতা এবং যে অশ্লীলতা, তিনি তা দূরীকরণ করার সচেষ্ট প্রয়াস করছেন। রচনাকে পাঠকের কাছে প্রীতিপ্রদ ও গ্রহণ করার চেষ্টা করছেন, গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন। তিনি যে অনুবাদ করছেন, আমাদের মনে প্রশ্ন হতে পারে অনুবাদ করছেন কেন, মৌলিক সাহিত্য রচনা করছেন না কেন? আসলে চীনা সাহিত্যের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর একটা প্রয়াস হয়তো তিনি করছেন, কিন্তু উদ্দেশ্য থাকছে। প্রত্যেকটা অনুবাদের ক্ষেত্রে আপনি দেখুন, গ্রন্থগুলোর দিকে তাকালে বুঝবেন যে প্রত্যেকটি গ্রন্থের পেছনে যেন একটা উদ্দেশ্য কাজ করছে। শকুন্তলা কোথাও নারী স্বাধীনতার কথা শেষমেশ বলবে, সে কারণে শকুন্তলা অনুবাদ, কারণ এই সময় রেনেসাঁসের সময়। ফলে এইরকম প্রত্যেকটা অনুবাদের পেছনে খুব যৌক্তিক কিছু বিষয় উঠে আসে, এবং অনুবাদগুলোকে তিনি নামধাম পরিহার করে, বিদেশি নামধাম পরিহার করে দেশীয় নামধাম ব্যবহার করছেন।
পাঠক মনে চেনা জানা চরিত্রের পরিবেশের উপযোগী করে তাকে সৃষ্টি করবার চেষ্টা করছেন। নিপুণ হাতে গল্পরস পরিবেশনের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছতে চাইছেন, কারণ তার মনে হয়েছে যে গল্প রস সহজে মানুষ গ্রহণ করে। উপদেশ সরাসরি গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। ফলে গল্প শুনতে মানুষ ভালোবাসে, এটা মানুষের প্রাচীন অভ্যাস। এমনকি বর্ণ পরিচয়ের মধ্যেও তিনি টুকরো টুকরো গল্প বলে শিশু মনকে পাঠের দিকে টেনে আনছেন। এক্ষেত্রে ভুবনের গল্পটিকে আমরা মৌলিক গল্প বলতেই পারি। এই হলো বিদ্যাসাগর। প্রমিথিউস স্বর্গের বাগান থেকে আগুন চুরি করে এনেছিলেন মানুষের ঘরে আলো জ্বালাবেন। বিদ্যাসাগরও আলো চুরি করে আনলেন, মানুষের ঘরে আলো জ্বালালেন। একটা জাতিকে তার সময়ের অন্ধকার থেকে, কুসংস্কারের অন্ধকার থেকে বের করে আনতে চাইলেন, শিক্ষিত করতে চাইলেন। শিক্ষিত শুধু প্রথাগত শিক্ষায় নয়, মননে, মানবিকতায়। তাই জীবনে তিনি কোনো আজকে কখনো ছোট মনে করেননি। একটা মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব? কিভাবে একটা ছোট্টখাট্ট মানুষ দুর্নিবার লড়াই চালিয়ে গেলেন সারাটা জীবন, অসম্ভব ভালো রেজাল্ট করছেন ছাত্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অথচ তাকে পরিবারের জন্য রান্না করতে হচ্ছে কলকাতায় এসে, ল্যাম্পপোস্টের আলোয় তাকে রাত জেগে পড়াশোনা করতে হচ্ছে। একটা মানুষ কতটা সময় পেলে জীবনে এতটা কাজ করা যায়? আমি তো অনেক কাজের কথা বলতে পারলাম না, কিছু টুকরো টাকরা স্মৃতির কথা, টুকরো টাকরা ঘটনার কথা বললাম। আর অনেক অনেক কথা বলা যায়। আপনি আমি মাস্টারমশাই বলবো না তো কাকে বলবো? তিনি শিক্ষক নাকি কে শিক্ষক? আজকের এই জন্মদি শতবর্ষের পূর্ণ লগ্নে আমার মনে হয় এই শিক্ষককে, এই মুখিরুহকে আধুনিক প্রণাম জানানো উচিত। আমার মনে হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যিই বাঙালির ঈশ্বর। যদি সত্যি সত্যি কাউকে আধ্যাত্মিকতার নিগড়ে ভাবতে হয়, যদি সত্যি সত্যি কাউকে ঈশ্বরের মর্যাদা দিতে হয়, আমি মনে করি তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি আমার আরাধ্য দেবতা। নমস্কার। অশেষ ধন্যবাদ ডক্টর মোস্তাক আহমেদকে। আমরা প্রায় 45 মিনিট ধরে মন্ত্রমুগ্ধের মতো মোস্তাকের আলোচনা শুনছিলাম। মোস্তাক যেটা মূলত বলতে চেয়েছে সেটা হলো যে শিক্ষক কখনো শুধুমাত্র ক্লাসরুমে তৈরি হয়। শিক্ষক হচ্ছে জীবনে, তার জীবন চর্চার মধ্যে দিয়ে, তার সমাজ জীবনের, তার কিভাবে সে জীবন যাপন করছে তার মধ্যে দিয়ে, সমস্ত সমস্ত ব্যক্তিত্বের মধ্যে দিয়ে কিন্তু একটা শিক্ষক ধীরে 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 গড়ে ওঠে। সেই শিক্ষকটিকে ধরবার চেষ্টা করেছেন ডক্টর মোস্তাক আহমেদ। বিদ্যাসাগরের যে একক একটা চরিত্র, যে চরিত্র সেই সময়কার প্রতিকূল সমাজের বিরুদ্ধে ভয়ঙ্কর ভাবে লড়াই চালিয়েছে, সে সময়কার যে শিক্ষা ব্যবস্থা, তার যে ক্লাসরুমের যে খুব দৈন্য দশা ছিল, সেই দৈন্য দশার বিরুদ্ধে লড়াই চালিয়েছে। সেই সময় যে ব্যক্তি জীবনেতে যে ধরনের সমস্যা ছিল তার বিরুদ্ধে তিনি লড়াই চালিয়েছেন, পরিবারের বিরুদ্ধে পর্যন্ত লড়াই চালিয়েছেন। আমার মনে পড়ছে এই সময় যে শিশু ছাত্র মানে সন্তানকে মানুষ করার
পেছনেও কিভাবে মানুষ করতে হবে, একটা শিক্ষকের যেটা কাজ, কিভাবে মানুষ করতে হবে, তিনি কিন্তু তার পরিবারকে তিনি খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন। তিনি দেখছিলেন যে তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আহ, ছোটদেরকে এতটাই তিনি প্রশ্রয় দেন কয়েকজনকে, যেমন ঈশান চন্দ্র ওর ভাই, ছোট ভাই, ওর নিজের নিজের পুত্র নারায়ণ চন্দ্রকে বিদ্যাসাগরের অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে পরিবারের মধ্যে এই দুই সন্তান, একটি হচ্ছে ওর ভ্রাতা এবং ওর নিজের পুত্র নারায়ণ চন্দ্র, তারা ঠাকুরদাসের কাছে এতটা প্রশ্রয় পেত যে শেষ পর্যন্ত তারা সঠিকভাবে তাদের জীবন, তাদের সঠিকভাবে তাদের দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে না। একবার মনে আছে উনি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বলেছিলেন যে আহ, উম, বাবা, আহ, তুমি তো নিরামিষাশী, তুমি তো নিরামিষাশী না? হ্যাঁ। তো কবে থেকে তুমি আমিষাশী হলে বলো তো? তাহলে কেন? যে তুমি তো দেখছি এই ঈশান আর নারায়ণের মাথাটা খাওয়া শুরু করে দিচ্ছ। এটার মধ্যে দিয়ে তিনি বলতে চাইছেন যে সন্তান মানুষের মধ্যে কিন্তু একটা পরিবারের মধ্যে শিক্ষার বাতাবরণ তৈরি করতে গেলে যেখানে যে ধরনের আহ, মানে তার প্রতি কেয়ার, তার যত্ন, তাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, তাকে সঠিক শিক্ষা দেওয়া, এই বিষয়টাও কিন্তু একটা ভীষণ রকম প্রয়োজনীয় বিষয়। কিন্তু সেটা উনি নিজে ব্যক্তিগত জীবনে অনেক ক্ষেত্রেই হয়তো কিছু পারেননি। তার কারণ হচ্ছে গোটা সমাজকে দেখতে গিয়ে হয়তো শিক্ষা, গোটা গোটা রাজ্যের, গোটা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে গিয়ে অনেক ক্ষেত্রে তিনি পিছিয়ে পড়ছেন। পরিবার সেখানে হয়তো ওই ঘোরামির ঘরকানা বলে, ঠিক খানিকটা অনেকটা সেই ধরনের হয়ে গেছে, ঘোরামির ঘরকানা হয়ে গেছে। কিন্তু তবুও তিনি তার যে ছোট 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 যে সমস্ত ভাবনাগুলো দেখতে পান, তাতে উনি নিজে আহত হয়েছেন, ভীষণভাবে রক্তাক্ত হয়েছেন ভেতরে ভেতরে হৃদয়ে। তবুও তিনি বারে বারে বলতে চেয়েছেন যে শিক্ষাকে কিন্তু সর্বাগ্রে মাথায় সামনে রেখে তিনি চলতে চেয়েছেন, এবং সত্যি সত্যি একজন শিক্ষকের কাছ থেকে এটাই সব থেকে বড়। বিদ্যাসাগর মশাই, আহ বিদ্যাসাগর মশাই সম্পর্কে আমাদের অনেকের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের যারা আজকে ছাত্রী মন্ডলী আছে, তাদের মধ্যে অনেক মানুষ এসেছেন, তাদের আমরা দেখতে পাচ্ছি, চিনতে পারছি যে অনেকের নাম দেখে আমি বুঝতে পারছি যে অনেকেই অন্তত অন্তত এই গুগল মিটে যারা যারা এসেছেন তাদের মধ্যে আমার মনে হয় আমি দু একজনের কাছে একটু সামান্য দু পাঁচ কথা শুনতে চাই, তার যে বিদ্যাসাগরের যে ভাবনার সঙ্গে তার নিজের জীবনের কিছু হয়তো সংযোগ থাকতে পারে, সেগুলো আমরা শুনতে যদি পারি তার ভালো লাগবে। তার আগে তার আগে আমরা একটা সুদেষ্ণা করের একটা গান যদি আমরা শুনে নিতে পারি। সুদেষ্ণা তো উপস্থিত আছো তুমি? সুদেষ্ণা, স্যার, আমরা একটু মোস্তাকের কাছে কিছু প্রশ্ন থাকে কারোর, এটা যদি একটু জেনে নেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই সেটার জন্য আমি ওপেন ফোরামে একটা সুদেষ্ণার একটা সঙ্গীত দিয়ে আমাদের একটু আবার এটা দ্বিতীয় পর্যায়টা শুরু করি। এরপরে যদি মোস্তাকের কাছে প্রশ্ন থাকে তো করতে পারে। আচ্ছা, শুরু করবো? হ্যাঁ। যদি বন্ধু হও, যদি হারাও হার, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তোলে অভিমান ভুলে, রাঙা সূর্য জ্বলবে, সুপ্রভাত যদি বন্ধু হও। সবার রঙে মিশবে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধাদ্বন্দ্ব দূর। সবার রঙে মিশবে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধাদ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ,
শুধু তোমার আমার নিতফাত যদি ভাগ করে নাও, দুঃখ সুখ শুধু তোমার আমার নিতফাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু কেন বন্ধ ঘরে একই অন্ধকার, সব জানলা খুলে আলো আসতে দাও, খোলা হাওয়া সুখ শত ফুল ফুটুক, ছুটুক পাল তুলে স্বপ্ন নাও। উড়িয়ে যাবে সব যখন যাবে এই জীবন, কেন নিজের টুকু নিয়ে বলছে মন। উড়িয়ে যাবে সব যখন যাবে এই জীবন, কেন নিজের টুকু নিয়ে বলছে মন। যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেওয়াল গুলো ভেঙে যায় হঠাৎ, যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেওয়াল গুলো ভেঙে যায় হঠাৎ, হাসি মুখ তোলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হয়, যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তোলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হয়। থ্যাংক ইউ সুদেশ ঠাকুরকে। আচ্ছা, এখন আমরা ওপেন ডিসকাশনে যাই। কিছু প্রশ্ন, কিছু মন্তব্য, এটা দিয়েই আমরা ডক্টর মোস্তাক আহমেদের যে আলোচনাকে আমরা আরো বেশি মানে ভালো করে উপলব্ধি করার একটা জায়গায় যেতে পারবো। এখানে নইমুল হক ছিলেন বিশিষ্ট সাংবাদিক। নইমুল হককে এখন দেখতে পাচ্ছি না, যদি থেকে থাকেন নইমুল হকের কাছে আছেন, লিড করেছেন। আচ্ছা, এখানে তো রয়েছেন কপিল বাবু আছেন, মলয় মন্ডল, আচ্ছা মলয় মন্ডল আছেন, আচ্ছা রূপায়ণ আছেন, আচ্ছা পাপিয়া নাথ দিদি আছেন। উনি আপনি শুনতে পাচ্ছেন পাপিয়া দি? হ্যালো, ওনার অডিওটা অন করতে বলুন। হ্যাঁ, আপনি একটু আনমিউট করুন পাপিয়া দি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও মিস করে গেছেন। হ্যাঁ। আর কেউ? আচ্ছা, হ্যাঁ 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 পাপিয়া দি, হ্যালো, হ্যাঁ 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 একটু ডিস্টার্ব করছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সকলকে স্বাগত। এরকম একটা সুন্দর মূল্যবান আলোচনা, অত্যন্ত সমৃদ্ধ হলাম। আর আমাকে কিছু বলার জন্য আপনারা যে সুযোগ করে দিলেন, তার জন্যই স্যারকে ধন্যবাদ। স্যারই বলি, আমি সাখাওয়াত মেমোরিয়ালের এখন প্রধান শিক্ষিকার পদে রয়েছি, রোকেয়া তৈরি স্কুলে। আর স্যারের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ। আজ এই জাতির শিক্ষক, সে মহান শিক্ষককে আমি নত মস্তকে প্রণাম জানাই, যার জন্য আমরা এই জায়গায় আজকে আসতে পেরেছি, কথা বলছি, আমাদের কিছু বক্তব্য তুলে ধরতে পারছি। সবচেয়ে বড় কথা, আমরা শিক্ষা পেয়েছি এবং একটা শিক্ষা চূড়ান্ত জায়গায় পৌঁছে আরো অনেক পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করার সুযোগ পেয়েছি। তো আজকে
আমার মনে হয় যে অনেক আলোচনা হলো, কিন্তু এই বিদ্যাসাগরের যে পূর্ণ মূর্তি, তার জীবন চর্চার মাধ্যমে তার পূর্ণ মূর্তি হয়তো আমরা এখনো তুলে ধরতে পারিনি। আসলে আসলে তিনি একটা বিপুল তরঙ্গ তোলা এক সামাজিক মানুষ। বহু কর্মকাণ্ড তার, সেই বহু কর্মকাণ্ডে গাঁথা একখানা মূল্যবান মালা আমাদের কাছে মনে হয়। আমরা যেমন অলস তত্ত্ব চর্চা করছি সব সময়, তা কিন্তু কোনো সময় দেখিনি যে অলস তত্ত্ব চর্চায় অসম্ভব অনীহা ছিল। কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা দেননি কিন্তু। তাহলে এই ঈশ্বরচন্দ্র আমাদের কাছে মহান ঈশ্বর। আমরা যতদিন বাঙালি সমাজ থাকবে, বাংলা ভাষা থাকবে, আমাদের সংস্কৃতি থাকবে, ঐতিহ্য থাকবে, ততদিন এই আমরা যারা মানুষ এই সমাজের প্রত্যেকেই আমরা অসম্ভব ঋণী তার কাছে। কিন্তু সেই ঈশ্বর ছিলেন কারা? সেই ঈশ্বর ছিলেন সমগ্র মানব জগৎ আর তার কর্ম। একটা মানুষ কতটা সে পূর্ণ, কতটা সে অসম্পূর্ণ, এই বিদ্যাসাগরের কাছে এলেই আমাদের মাথা ঝুঁকে যায় যে আমরা কতটা অসম্পূর্ণ। তিনি আজকে আমরা একটা বাঙালিদের একটা গভীর নির্মম আত্মসমীক্ষার দিন আমার মনে হয়, আত্মমূল্যায়নের দিন। কারণ তিনি আমাদের অসম্পূর্ণতাকে প্রতি মুহূর্তে তার দর্পণে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই আমি মনে হয় যে যে আজকের এই শতবর্ষ শুধু কেন, আমরা প্রতিনিয়ত যতদিন এই বাঙালি সমাজ থাকবে, যতদিন নতুন প্রজন্মের কাছে প্রতিদিনই বিদ্যাসাগর চর্চা, তার জীবনই একটা শিক্ষা, প্রতিনিয়ত তার সবার কাছে গিয়ে যাওয়া উচিত। তিনি এতটাই বলিষ্ঠ ছিলেন যে তিনি ভাবতেন, যাহা একবার করিব বলিয়া মনস্থ করিব, তাহা অবশ্যই করিব। আর এই যে বাঙালি চরিত্রকে অনবদ্য ভাষায় রবীন্দ্রনাথ বর্ণনা করে গেছে, যে আমরা অনেক আড়ম্বর করছি, এখন সে আড়ম্বর করেছি, শুরু করছি, কিন্তু শেষটা করি না। তাই আমাদের দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব, তার জীবন চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে, বা এই সংকটময় সময়, সভ্যতায় বারবার সংকট এসছে, তিনি কিন্তু অবিচল। তাকে এই বর্ণ পরিচয় লেখক আমাদের এই 200 বছরের দু একটা কথা একটু মনে রাখতে হবে। তিনি আমাদের শিখিয়েছেন নিয়ম মানা চাই, মানে আমাদের নিয়মানুবর্তিতা। পরিশ্রম সবসময় করতে হবে, তবে এই পরিশ্রমটা করতে হবে মনের আনন্দে, মানসিক স্বাস্থ্যে বজায় রেখে। এবং আমরা যখন দেখছি সংস্কৃত কলেজে উনি শিক্ষা সংস্কার করছেন, ছাত্রদের সাথে ভীষণ ভালো সম্পর্ক ছিল আমরা জানি। তো তাদের শারীরিক নির্যাতন তিনি বন্ধ করেছিলেন এবং তারা মাটিতে বসতো, সেই মাটিতে বসতো, মাটি থেকে তাদের বেঞ্চে তুললেন। তাদের মানসিক স্বাস্থ্য, আনন্দের সঙ্গে যে পড়াশোনা করার কথা আমরা এখন বলি, মনের আনন্দ করবে, পরিশ্রম করবে, কিন্তু বিরক্ত হয়ে কিছু করবে না। সুতরাং তিনি যেমন শারীরিক দিকটা খেয়াল করতেন, মানসিক দিক, মনের আনন্দের দিক, যে ব্যাপারগুলো এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভীষণ ভাবে এসে যাচ্ছে। আর এই ছোটবেলাতেই শিখতে হবে নানান ধরনের ভাষা, কারণ এই ভাষা শেখার, এই যে আমরা বলি যে যতগুলো পারবে ভাষা শিখে নাও ছোটবেলায় কিন্তু সবচেয়ে শেখার বয়স, সেই সময় ভাষা শিখবে। আর এখন যেটা আমরা গুরুত্ব কম দিচ্ছি, সেই অনুবাদ সাহিত্য, সেই অনুবাদ কিন্তু ভাষা শিক্ষার যে একটা চমৎকার উপায়, তিনি কিন্তু বারে বারে তার বিভিন্ন অনুবাদমূলক সাহিত্য, বিজ্ঞান সাহিত্য, জীবন চরিত্রের অনুবাদের মাধ্যমে জীবনী দিয়ে সকলের সামনে উদাহরণ রেখে গেছে। তিনি বলতেন যে আমাদের কিরকম শিক্ষক দরকার। উনি সংস্কৃত কলেজ প্রথম, তারপর মেট্রোপলিটন কলেজকে একদম নিজের মতো করে তৈরি করেছিলেন, এবং সেখানে সম্পূর্ণ যে ভারতীয়রা নিজের চেষ্টায়, তাদের যে এই যে ক্ষমতা আছে,
সেই দেখে কিন্তু মেট্রোপলিটন স্কুল থেকে জীবনের শেষ মুহূর্ত যা বিদ্যাসাগর কলেজ এখন তৈরি করে দিয়ে গেছে। সেখানে তিনি বলতেন যে একজন শিক্ষকের সংস্কৃত জানা এবং ইংরেজি জানা চাই, সেই রকম তথ্য পাওয়া যায় মাতৃভাষায়। এই পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানকে আহরণ করার জন্য ইংরেজিতে পোক্ত হয়ে তারা যেন পরবর্তী প্রজন্মের কাছে, পরবর্তী সমাজের কাছে সেই জ্ঞানের মাধ্যমে আধুনিক মনস্ক কুসংস্কার মুক্ত একটা নতুন প্রজন্ম তৈরি করবে। তো আমি বিদ্যাসাগর নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে, আর তিনি যা করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতেন, সেটাই আমাদের এখন সকলের শিক্ষণীয়। তো আমরা তার যেমন ছাত্রদের প্রতি অসীম দুর্বলতা ছিল, এবং তার শিক্ষকতা, তার বাড়ির কাজ, তার প্রশাসনিক কাজ, মানুষের সমস্ত অসহায় মানুষদের সমস্ত কাজে নিজেকে হাত বাড়িয়ে দেওয়া, তিনি যখন চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, অত্যন্ত নিয়ম নিষ্ঠভাবে এবং যত্ন করে তাদের তথ্য দিতেন, এবং কৃষিকাজ বিজ্ঞানকেও তিনি জনসাধারণের মাধ্যমে জনসাধারণের জনবিজ্ঞান করে তুলতে চেয়েছিলেন। ওই জন্য বিজ্ঞানীদের জীবনী, এবং আমরা শেষ জীবনে দেখি কারমাটারে যখন গেছেন, সেখানে সাঁওতাল পল্লীতে তাদের জন্য বিদ্যালয়, নৈশ বিদ্যালয় স্থাপন করছেন, তাদের দাতব্য চিকিৎসা। আচ্ছা, পাপিয়াদি অফ করে দিন তো, আপনি মিউট করে রাখুন তো একটু, পাপিয়াদি মিউট করে রাখুন, পাপিয়াদি একটু মিউট করুন, মিউট করে দিন, পাপিয়াদি একটু মিউট করুন। হ্যাঁ হ্যাঁ করেছেন। আচ্ছা, এবার দেখি বলতে পারেন কিনা। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখুন, আমার একটা বক্তব্য, ভারতবর্ষে বা পরিবারকে নিজের এই মনে করার জন্য দেওয়া উচিত, এই না দেওয়ার, এটা আমরা পরবর্তী সময় নারায়ণের মতন তো সময় এবং তার কপিল বাবুর কথা ঠিক বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে। না না, আপনার কোনো কিন্তু সমস্যা বুঝতে হচ্ছে পারছি না, নেটওয়ার্কে। মানে কথা কিছু বোঝা যাচ্ছে না। এখন না, এখন বোঝা কি যাচ্ছে। বুঝতে পারছেন? না, না, একটু একটু কথা বোঝা যাচ্ছে, কিন্তু সবটা বোঝা যাচ্ছে আমরা না। ওই মিউট একটা- করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি, মিউট মাঝে করে মাঝে দিচ্ছি। দু একটা শব্দ বোঝা যাচ্ছে, বাক্য কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে আর কেউ কি কিছু প্রশ্ন বা কিছু আছে আপনাদের মধ্যে, যারা এখানে রূপায়ণ জানা আছেন? তাহলে আমরা মোস্তাক সাহেবের কাছে। আচ্ছা, আমার শোনা যাচ্ছে? না, ভালো কিছুই আছে, মানে ভালো শোনা যাচ্ছে? না, ভালো শোনা না গেলে তো হ্যাঁ, দু একটা শব্দ হওয়ার পরই বন্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনার কথা না, কিন্তু এটা কিছু একটা প্রবলেম হয়েছে। হতে পারে। জানা, আপনি কিছু বলতে চান? হ্যাঁ স্যার, ইজ ইট অডিবল? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে কি আমার কথা? এখন আচ্ছা, বলুন। নমস্কার স্যার। দিব্যগোপাল ঘটক স্যারকে প্রণাম করছি। আমি হুগলি থেকে বলছি স্যার, দারবাসিনী স্কুলের মাস্টারমশাই আমি। ঠিক 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 ঠিক। বহুদিন আগে আপনার সঙ্গে আলাপ হয়েছিল, তো আবার প্ল্যাটফর্মে আসতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে মাননীয় স্পিকার স্যারকে ধন্যবাদ জানাই, এবং অন্যান্য যারা বলেছেন তাদেরকে। বিদ্যাসাগর মহাশয় সম্বন্ধে আমার দুটো সংক্ষিপ্ত কথা বলার, এটা হচ্ছে আমার যে স্কুলে আমি চাকরি করি তার ঠিক আগের স্কুল মালপাড়া, গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়, সেই স্কুলটা প্রতিষ্ঠা করতে বিদ্যাসাগর মহাশয় পায়ে হেঁটে এসেছিলেন। জাস্ট ওই যে অতগুলো স্কুল যে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হলো, তার কোথায় হয়েছে অনেকেরই হয়তো আমরা দেখি বা হয়তো জানি না, কিন্তু আমার ঠিক পাশের স্কুল, আমি যেখানে চাকরি করি,
মালিপাড়া। তার পাশেই গোস্বামী মালিকপাড়া উচ্চ বিদ্যালয়, এটা বিদ্যাসাগর মহাশয়ের হাতে প্রতিষ্ঠিত। এবং এবারে ছোট করে হলেও অনুষ্ঠান হয়েছে 200 বছরে, যেহেতু লকডাউনের ব্যাপার স্যাপার ছিল, কিন্তু তাতেও প্রত্যেক বছর ওখানে আমরা আমাদের মতো করে একদম ছোট স্কেলে যতটা সম্মান জানানো যায় স্যারকে ততটা জানানোর চেষ্টা করি আর কি। তো সচক্ষে এত বড় একটা ব্যক্তির কর্মকাণ্ড পায়ে হেঁটে এসে এখানে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা সত্যি তখন সেখানে দরকার ছিল। তো সেই জায়গাটা একটা খুব বড় ব্যাপার এবং একটা বড় উপলব্ধি আর কি। জাস্ট এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আর একটা বিজ্ঞানের শিক্ষক হিসেবে আমার মনে হয় খুব ভালো বিষয় সেটা শেয়ার করেছেন, কারণ আমরা অনেকেই জানি না যে বিদ্যাসাগর কোন স্কুলগুলো প্রতিষ্ঠা করেছিলেন এবং অনেক যে স্কুলগুলো এখন আর নেই, আর যেগুলো নেই সেগুলো হ্যাঁ। কোথায় করেছিলেন, সেগুলো কেন নেই, সেগুলো আমরা অনেকেই এখন আর ঠিক। খোঁজ খবর রাখি না। ফলে সেগুলো নতুন উদ্যোগে না। খুঁজে বের করা হয়তো দরকার ছিল। আর একটা বিজ্ঞানের শিক্ষক হিসেবে আমার মনে হয়, জাস্ট আমার একটা শেয়ারিং, পার্সোনাল শেয়ারিং, সেটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয় সবসময় কুসংস্কারের বিরুদ্ধে লড়াইটা করেছিলেন। অর্থাৎ এখন আমরা যেটার উপর জোর দিচ্ছি, সায়েন্টিফিক টেম্পারটাকে মেনটেন করতে হবে। সে সংবিধানের ধারায় আছে, তাতেও লোক মানছে না, বা বিভিন্ন ভাবে কুসংস্কারের এত রমরমা টিভি চ্যানেল, খবরের কাগজ সবেতে, তৎকালীন যুগে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েও কিন্তু স্যার বিদ্যাসাগর মহাশয় সবসময় লড়বার চেষ্টা করেছিলেন কুসংস্কারের এগেনস্টে, এবং বিজ্ঞানটাকে যাতে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। শিক্ষাটাকে তো নিয়ে যেতেই হবে, তার সঙ্গে বিজ্ঞানটাকেও, এবং জনবিজ্ঞান মানে একদম পিপল সায়েন্স যেটাকে, তো সেইটাকে প্রচারের জন্য অনেকটা অবদান তখন রেখেছিলেন বিদ্যাসাগর মহাশয়, যেটা এখনো সমান প্রাসঙ্গিক। এখনো আমরা সেইভাবে পেরে উঠছি না অনেকটা লড়াই করার পরে। যাই হোক, এটুকুই আমার সংক্ষিপ্ত বক্তব্য। থ্যাংক ইউ সবাইকে। বিজ্ঞান তো যুক্তিবাদের ভিতকে মজবুত করে না, সবসময় একদমই স্যার, যুক্তিবাদের একদমই। ভিত মজবুত করবে বিজ্ঞান, সুবিধে করবে, যুক্তি তৈরি করবে। কিন্তু কিন্তু এখন স্যার এমন অবৈজ্ঞানিক বিষয়গুলোকে বিজ্ঞানের প্ল্যাটফর্মে আনা হচ্ছে আর কি, সেই জায়গায় বিদ্যাসাগর কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক আজকের ডেটে, আজকের দিনে, আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কি, আমার মনে হচ্ছে। মানে অনেক অবৈজ্ঞানিক বিষয় বিজ্ঞানের প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে। খুব ভালো একটা প্রসঙ্গ জিতেন্দ্র তুমি তুলেছো। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আমার এটুকুই বক্তব্য ছিল। সবার সঙ্গে কথা হয়ে খুব ভালো লাগলো স্যার। আমি থাকবো আগামী দিনেও আপনাদের সাথে। আমাকে রূপায়ণ জানা, আপনাকে ধন্যবাদ। আমাকে মোস্তাক স্যারের কাছে একটা প্রশ্ন আছে। সেটা হলো, আমরা যে শিক্ষক এখন দেখতে পাই, সেই শিক্ষকদের এখন দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা ঘ্রাও করে, তাদেরকে মানে এমনও শোনা যায় তাদেরকে মারধরও করে। তো সেটা কোথায় খামতি? আমাদের শিক্ষক জীবনের শিক্ষকের খামতি, না ছাত্রছাত্রীদের তৈরি গঠনের সেই খামতি? যদি এটা একটু আপনি বলেন। এটা নিয়ে আরেকদিন বক্তব্য রাখি। এর পেছনে অনেক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, এটা এক কথায় বলা খুব কঠিন। খামতি অনেক দিক থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মূল্যবোধের অভাব তৈরি হচ্ছে। মূল্যবোধের অভাব কেন তৈরি হচ্ছে, তার কারণগুলো কি, তার পেছনে কোন সাংস্কৃতিক অবক্ষয় রয়েছে, কারা সমাজ পরিচালনা করছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সংস্কৃতি প্রবণ মানসিকতা। ফলে এইসব নিয়ে অনেকগুলো কথা বলার রয়েছে। এটা তো ওয়ান ডাইমেনশনাল নয়। আর তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে তো বিস্তর ফারাক। সেই সময়ের ফারাকে কি কি বদল ঘটেছে কিন্তু নিয়ে বিস্তর আলোচনা করা যায়। আমার মনে হয় তুমি আরেকটা এরকম সেমিনারের আয়োজন করা যেতে পারে, সেখানে এটা নিয়ে কথা বলা যেতে পারে, যে মূল্যবোধের অবক্ষয় কোথায় শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকদেরকে। ঘটক স্যারকে বলছি, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। এই প্রস্তাবটা অবশ্যই, তার কারণ আমি একটা তোমার প্রশ্নের উত্তরে আমি আরো একটা জিনিস অ্যাড করি, যে অন্তত বিদ্যাসাগর মশাই তার কর্মজীবনে এই মূল্যবোধটাকে কিন্তু খুব উচ্চ স্থান দিয়েছিলেন। ঠিক ছাত্রদের মধ্যে মূল্যবোধ তৈরি, এটা একেবারে উনি কতটা শিখছে বড় কথা নয়, কতটা তার মধ্যে মূল্যবোধ গড়ে উঠছে এটাকে কিন্তু উনি প্রথম স্থান দিয়েছিলেন। কিন্তু তারপরে শিক্ষক কই, যেভাবে যে মূল্যবোধটাকে এভাবে গড়ে তোলা যায়, এটি হচ্ছে তার থেকে সব থেকে সমস্যাটা। তুমি মানে কখনোই মানে পল্লবদা কখনোই ছাত্রদেরকে শুধু দোষ দিও বা শুধু শিক্ষকদের দোষ বা ছাত্রদের দোষ, ব্যাপারটা এরকম না। মানে তাহলে কোন মেকানিজম? সমাজের আরো অনেক স্তর রয়েছে এবং অনেক কিছু দ্বারা নিয়ন্ত্রিত। আর একটা কাহিনী ঘটনাও বলি। সেই সময়
সেটা হচ্ছে যে সে সময় তো কিন্তু সংস্কৃত কলেজের ছাত্রদের সঙ্গে হিন্দু স্কুল, মানে এখন এই যে মোস্তাক সাহেবের যে এখন যে ইউনিভার্সিটি, ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বোতল ছোড়াছুড়ি, ইট ছোড়াছুড়ি, মারপিট কিন্তু প্রচন্ড চলতো। বিদ্যাসাগর আমলেও হতো। সাংঘাতিক ভাবে দুই কলেজের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং উস্কানিও ছিল এখানে। অনেক টিচাররা ইনভলভ হয়ে যেত হয়তো অনেক ক্ষেত্রে। না এখন এখন ফলশ্রুতিতে কিন্তু সেই সমস্যা একদমই নেই। একদম একদমই নেই। কিন্তু সেই যুগের কথা বলছি, ছাত্রদের নিয়ে এই সমস্যাটা কিন্তু অতীতেও ছিল। কিন্তু সবার ঊর্ধ্বে বিদ্যাসাগর কিন্তু শিক্ষাকে বড় করা, মূল্যবোধ ছাত্রদের মূল্যবোধকে কিন্তু বড় করে তোলা, এটা শিক্ষাটা দেওয়া। আর সেটা না দিতে পারলে তো তাই হবেই। এখন ছাত্র উচ্ছৃঙ্খল হয়ে যাবে। পরবর্তীকালে যখন মানে মানুষ হয়ে তারা গড়ে উঠবে, তারাই তো দেশ শাসন করবে, তারাই এই 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 দেশটাকে রক্ষা করবে। তাদের মধ্যে সে মানুষ আমরা পাবো। এটাই হচ্ছে সবথেকে বিদ্যাসাগরের গ্রেট কনসার্ন, সবচেয়ে বড়। এখানে আরেকটা এই জন্য মনে আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমরা শিক্ষকরা যখন বলি ডুজ অ্যান্ড ডাজ নট, এটা করো না, এটা করো, দেখা গেল সেই কাজটাই যেটা করতে বারণ করা হয় শিক্ষক বলেন, শিক্ষক ঠিক তার উল্টোটাই করে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি ছাত্ররা সেই চিত্রটা দেখতে পাচ্ছে যে শিক্ষক যখন বলছে যে সিগারেট খাবে না বা মিথ্যে কথা বলবে না, তখন সেই মিথ্যে কথাটা যখন শিক্ষক করছে, তাহলে সেই জায়গাটা কি তৈরি হচ্ছে না যে আদর্শ শিক্ষক, বা সেটা আমরা আমরা কি দেখবো যে শিক্ষক যেটা করতে বারণ করবে সেটা নিজেও করবে না, সেটাই তো হওয়া উচিত আমাদের এখন সমাজে, কিন্তু সেটা তো হচ্ছে কোথায় এটা। হ্যাঁ, তাহলে এবার যদি প্রশ্ন করা হয় শিক্ষক কেন করছেন না, বা ব্যাপারটা হচ্ছে অন্য অনেক প্রভাব এর মধ্যে কাজ করে। আমি সেটা বলছিলাম যে বিস্তর আলোচনার অবকাশ রয়েছে। ফলে তুমি যেটা যত সহজে উত্তরগুলো প্রত্যাশা করছো, তত সহজে উত্তরগুলো আসবে না। ঠিক, এটা ঠিক। এই সমাজ ব্যবস্থার মধ্যে একটা শিক্ষক তার নিজস্ব ব্যক্তিকে সঠিকভাবে চর্চা চালিয়ে যাওয়া, ব্যক্তি চর্চাটা যেভাবে চালানো উচিত একটা শিক্ষক হিসেবে, সেটাকে চালিয়ে যেতেও একটু অক্ষম হচ্ছে। তার পরিবেশের কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে বিভিন্ন ভাবে সে ব্যর্থও হচ্ছে। এর জন্য যে ধরনের প্রোটেকশন তার দরকার, যে ধরনের একটা ভাবনা সরকারের তরফ থেকে হওয়া উচিত, সেগুলো তো শুধু মুখেই রয়ে গেছে, কিছু আইনের মধ্যে রয়ে গেছে, কিছু অর্ডারের মধ্যে রয়ে গেছে। কিন্তু সেইভাবে তো শিক্ষককে সেই মর্যাদা দান থেকে শুরু করে কোনো কিছু হচ্ছে না। কিন্তু বিদ্যাসাগর কিন্তু বারবার চেয়েছিলেন যে শিক্ষককে প্রথম মর্যাদা দান তার চেয়ে গুরুত্বপূর্ণ। খুব বেশি রকম ভাবে তিনি মর্যাদার কথা ভেবেছিলেন, যেটা পরবর্তীকালে আহ, মানে আমাদের কি বলে রাধাকৃষ্ণন এই কথাটা অনেক পরে এসে বলে। কিন্তু বিদ্যাসাগরের এজেন্ডার মধ্যে কিন্তু দীর্ঘদিন আগে ছিল, 150 বছর আগে ছিল বিষয়টা। ওই জন্যই বোধহয় প্রথম আমাদের সেশনটাতে নীতিশ বাবু একটা ঘোষণাই করে ফেললেন যে আমরা লড়াই করছি যে শিক্ষক দিবস কেন বিদ্যাসাগরের জন্মদিনটা হবে। ওটা বিতর্ক, এটা একটা বিতর্ক যদিও, কিন্তু তবুও কিন্তু ওনার কিন্তু বক্তব্যের মধ্যে এখানে একটা বড় যুক্তি আছে যে যদি প্রথম শিক্ষক বলতে হয় তাহলে বিদ্যাসাগরকেই বলতে হয়, রাদার দেন রাধাকৃষ্ণন। আমি দুজনের সঙ্গে তুলনা করছি না, কোনো তুলনা তুলছি না। দুজনেই সংস্কৃতজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন ঠিকই, কিন্তু যদি শিক্ষক বলতে হয় তাহলে কিন্তু মহান শিক্ষক বললে বিদ্যাসাগর কি বলবে। আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে সারবত্ত হচ্ছে এখানে। পাপিয়াদির বক্তব্যটা রোকেয়া সম্পর্কে উনি বোধহয় কিছু বলতে চাইছিলেন, এবং রোকেয়া তো হচ্ছে বিদ্যাসাগর, মানে নারীদের মধ্যে যদি একজন বিদ্যাসাগর বলতে হয় তাহলে রোকেয়াকে বলতে হয়, রোকেয়া বেগম রোকেয়াকে বলতে হয়। তিনি হয়তো সে কথাটাই বলতে চেয়েছিলেন, বলতে চাইছিলেন। শোনা গেল না, আমরা দুঃখিত অডিও ডিস্টার্ব করার জন্য। কিন্তু আজকের দিনে আজকে বিদ্যাসাগর শিক্ষক হিসেবে যে বিদ্যাসাগর, যার তার সম্পর্কে যে একটু আলোচনা, মূল্যায়ন বললে ছোট করা হবে না। আমরা যেটুকু করার চেষ্টা করলাম, একটা সাগরের পাশে দাঁড়িয়ে একটু নিজেকে অবগাহন করলাম, নিজের শরীরকে ডোবালাম মাত্র, একটু নিজেরা এনজয় করলাম তার সম্পর্কে আলাপ আলোচনা করতে গিয়ে। এইটুকুই বলতে পারি। তাকে চেনা, তাকে বোঝা, তাকে উপলব্ধি করার জন্য এখন আমাদের বিস্তর যেতে হবে, বিস্তর আলোচনা করতে হবে, এবং সারা বছর ধরে হওয়া দরকার ছিল, হতে হবে।
শতবর্ষে বোধহয় সেই এবং শক্তিটা তার আমাদের ফিরিয়ে লেখাগুলো দিবে। পড়তে হবে, সবার আগে তার লেখাগুলো ঠিক, পড়তে হবে। ঠিক, ঠিক, ঠিক। লেখাগুলো তার করতে হবে। তিনি সত্যি, সত্যি তার চিঠিগুলোই যদি কেউ পড়ে, সঠিকভাবে যদি অনুবাদ হয় চিঠিগুলো তার, তাহলে বিদ্যাসাগরকে চেনা যাবে যে তিনি সত্যি, সত্যি কি করতে চেয়েছিলেন, কেমন লড়াই তিনি করতে চেয়েছিলেন। বেশিরভাগই ইংরেজিতে চিঠি। তার সঠিকভাবে তার বঙ্গানুবাদ সেই অর্থে হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কাছে যে পৌঁছায়নি সেই চিঠিটা। সম্ভব সম্ভব না। তো যদি আসতো তাহলে আজকে বুঝতে পারতো যে কি ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি একটা জাতির শিক্ষক হয়ে দাঁড়িয়েছেন, শুধু ক্লাসরুমে জাতির শিক্ষক। আমরা তাহলে এই ধরনের একটা বার্তা নিয়ে আজকের আমাদের আলোচনা সমাপ্তি ঘটাতে পারি। আমরা তাহলে এখানেই শেষ করছি। আগামী দিনের অনুষ্ঠানটা একটু বলে দিন। আমরা আগামীকাল যে অনুষ্ঠানে যাচ্ছি সেটা হলো বিদ্যাসাগর ও নারী মুক্তি। এখানে মূলত যিনি বলবেন তিনি হলেন অধ্যাপক জ্যোতির্ভূষণ দত্ত, খুব পুরোনো দিনের অধ্যাপক। উনি প্রাক্তন অধ্যাপক, ডেভিড ট্রেনিং কলেজ, পণ্ডিত মানুষ। ডক্টর জ্যোতির্ভূষণ দত্ত আছেন। এবং তার পরের দিন পরশু আমরা যে আলোচনার মধ্যে আসছি সেটা হচ্ছে ভারতীয় জাতিসত্তার বিকাশে বিদ্যাসাগরের শিক্ষা। খুবই জটিল একটি বিষয়। ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে জাতিসত্তার যে বিকাশের সঙ্গে ভারত বিদ্যাসাগরের শিক্ষা এখানে শিক্ষা মিশে গেছে। এটা নিয়ে একজন অধ্যাপক, ইতিহাসের বিখ্যাত অধ্যাপক লায়েক আলী খান, প্রাক্তন অধ্যাপক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এবং সমন্বয়ে থাকবেন প্রসুধা বিশ্বাস। তিনি এই পরশুদিন আছে আমাদের, এটাতেও থাকবেন আপনারা, আশা করছি সবাইকে ইনভাইট করছি। এবং আমরা শেষ দিন যেটা ভেবেছি, আমি বলবো না একদম শেষ দিন বলবো না, আমাদের এই পর্যায়ের শেষ দিন, সেটা হচ্ছে নিঃসঙ্গ বিদ্যাসাগর এবং কারমাটারে বিদ্যাসাগর। এই দুটি বিষয়কে নিয়ে খন্ড খন্ড, যদিও দুটি বিষয়, একটি জ্যোতিভূষণ দত্তমশাই, অধ্যাপক জ্যোতিভূষণ দত্তমশাই বলবেন, আর একটা বলবেন ক্যাপ্টেন ডক্টর দিলীপ সিনহা, কারমাটারে বিদ্যাসাগরের উপরে বলবেন। সমন্বয়ে থাকবেন নীতিশ বিশ্বাস মহোদয়। আমরা পরপর 3 দিন বিদ্যাসাগরের অনুধ্যান আলোচনা করব, এবং আপনারা যারা আজকে শক্তিমণ্ডলী উপস্থিত আছেন এবং ইউটিউবে দেখছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এই 3 দিনও আপনারা যাতে উপস্থিত থাকেন এবং আমাদের এই আলোচনা অংশগ্রহণ করেন,